গল্পের শুরুতে আমরা দেখি হাসপাতালে সিরিয়াস একজনকে নিয়ে আসা হচ্ছে। তার হাতে লেখা ছিল অজয়। পিছনে তার বন্ধু দৌড়ে আসে, তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়। আর অজয় আমাদের বলতে থাকে, আমার নাম অজয়, AJS টেকনোলজির CEO। এখন যাকে ভিতরে নিয়ে যাওয়া হলো সেটা আর কেউ নয়, আমার বন্ধু আরিয়া। ছোটবেলায় যখন থেকে সে আমার বন্ধু হয়েছে তখন থেকে আমার কোনো মুসিবত হয়নি। সেটা এই জন্য যে যার আরিয়ার মতো বন্ধু রয়েছে তার কখনোই পেরেশানি আসতেই পারে না। এখানে সিন শিফট হয়ে অতীতে অর্থাৎ তাদের ছোটবেলা দেখানো হয়। তারা দুজনে একে অনাথ আশ্রমে থাকে। আরিয়ার যখন যেটা প্রয়োজন হতো সে সেটা ডায়েরিতে লিখে রাখতো। এখানে তার একজন বন্ধু দরকার ছিল, তাই সে চুইনগাম খেয়ে সেটা সিঁড়িতে রেখে দেয়। আর যে ওইটার উপরে পা দেবে আরিয়া তাকেই বন্ধু করে নেবে। তো সেদিক দিয়ে অনেকেই যায়, তখন অজয় সেইটার উপরে পা দেয়, তাই সে তাকে বন্ধু বানানোর সিদ্ধান্ত নেয়। সেদিন আরিয়া এখানে বসেছিল, অজয় সেখানে এসে বলে, এই তুই কে, এখানে কি করিস? আরিয়া বলে, আব্বে আমি তোর বন্ধু। সে বলে, তুই আবার আমার কবে বন্ধু হলি? বন্ধু সব সময় সাহায্য করে, তুই কখন করলি? তখন আরিয়া বলে, তুই কি সাঁতার জানিস? সে বলে, না, কেন? তখনই আরিয়া তাকে নদীতে ফেলে দেয় আর সে শুধু বাঁচাও বাঁচাও বলতে থাকে। আরিয়া তাকে নদী থেকে উঠিয়ে বলে, এবার বন্ধু। সে তার সাথে হাত মিলায় এবং বন্ধুত্ব করে। অজয় বলে, সেদিন তার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবনটাই পাল্টে গিয়েছে। একদিন আরিয়া তার হাতে অজয়ের নামে ট্যাটু করে আনে। সে আবার তার নামটা অজয়ের হাতে ট্যাটু করতে বললে সে ভয়েতে দৌড় দেয়, কিন্তু সে তাকে জোর করে ট্যাটু করায়। একদিন একটা লোক বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য আশ্রমে আসে। মাস্টার তাদের দুজনকে ডেকে বলে, তোমরা তো দুজন বন্ধু, এখন তারা যে কোনো একজনকে নিয়ে যাবে, তোমরা দুজনে ফয়সালা করো কে তাদের সাথে যাবে। এটা শুনে এরা দৌড়ে এসে ব্যাগ গোছায়। আরিয়া তখন কয়েন বের করে বলে, হেড নাকি টেল? অজয় টেল নেয়। তখন হেড উঠলে আরিয়া জিতে যায়। এটা দেখে অজয় হতাশ হয়ে পড়ে। তখন আরিয়া তাকে বলে, তুই যা। অজয় বলে, আমি কেন? সে বলে, ভুলে গিয়েছিস আমরা বন্ধু, যেটা আমি জিতবো সেটা তোর, আর তুই জিতলে সেটা আমার, এখন যা। অজয় এবার ব্যাগ উঠিয়ে সেখান থেকে যেতে থাকে আর আরিয়া জানালা দিয়ে তাকে দেখতে থাকে। কিন্তু অজয় অনেক খুশি ছিল, কারণ সে বড় লোক মা বাবা পেয়েছে। এর সাথে সে যাকে অনেক ঘৃণা করত তার থেকে চিরদিনের জন্য মুক্তি পেল। অজয় ভেবেছিল সে আর কখনোই আসবে না, কিন্তু তার ভাবনাটা ভুল ছিল। এখান থেকে অনেক বছর পর যখন তারা বড় হয়, আমরা দেখি অজয় তার গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল। তখন কিছু লোকের সাথে তার ঝামেলা শুরু হয়। সেই লোকগুলো তাকে অপমান করে চলে যায়। একটু পর আমাদের সবার প্রিয় আল্লু অর্জুন বস অর্থাৎ আরিয়া সেই লোকদের বাসায় আসে আর তাদের সবাইকে মারতে থাকে। সে মারার সাথে সাথে তাদেরকে ব্যান্ডেজও করে দেয়। মার খেয়ে এরা বলে, আরে ভাই তুই কে? সেখানে একটা মাছ ছিল, সেটা নিয়ে বলে, আমি আরিয়া, অজয়ের বন্ধু। সিনে এখানে কাট হয়ে আসে পুলিশ স্টেশনে। পুলিশ তাকে ধরে এনেছে। অজয় খবরটা পেয়ে এখানে এসে তাকে ছাড়িয়ে নেয়। যাওয়ার সময় আরিয়া তাকে বলে, এখন থেকে আমি তোর সাথেই থাকবো। এটা শুনে অজয় বলে, এটা কখনোই সম্ভব নয়, তোর কি চাই বল, আমি তোকে দেবো, তুই আমার সাথে থাকতে পারবি না। এটা শুনে সে কার আরো জোরে চালাতে থাকে, ভেতরে গান দেয়, এখানে সুইচ অন করে আর উল্টা পাল্টা চালাতে থাকে। অজয় তাকে ব্রেক করতে বললে তখনই সে অ্যাক্সিডেন্ট করে। সে পড়ে যেতে লাগলে আরিয়া তাকে ধরে ফেলে আর তাকে বলে, আমি তোর সাথেই থাকবো আর তোর অফিসেই কাজ করব। অজয় তো খুবই ভয় পেয়ে যায়। সে বলে, আচ্ছা আগে আমাকে উপরে উঠা। সে এবার তাকে উপরে উঠিয়ে হাসতে থাকে, বলে, আরে তুই আমার বন্ধুই, আর তুই যদি নাও বলতি আমি তোকে উপরে উঠাতাম। এবার তাকে যেহেতু তার অফিসে কাজ দিতে হবে, তাই সে তাকে একটা শর্ত দেয়। সে বলে, আমি কাজ দেব, কিন্তু তোর বিরুদ্ধে একটা কমপ্লেন যদি আসে তাহলে তোকে অফিস থেকে বেরিয়ে যেতে হবে। আরিয়াও তার এই শর্তে রাজি হয়। সে এবার তার ডায়েরিতে লেখে, আমাকে একদম পারফেক্ট হতে হবে। এবার সে চুল সেতি করে এবং সানগ্লাস পরে আর পরের দিন থেকে একদম পারফেক্ট হয়ে অফিসে আসে। সে সবার সামনে সিগারেট খায় না, সবাই গেলে তারপরে খায়। সে অফিসে কোনো মেয়েদের দিকে তাকাতো না, এমনকি তার কাজগুলো অনেক সুন্দরভাবে করে দিত। তার এইসবের জন্য সে এই বছর বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়। তার এমন সফলতা এবং সবাই তাকে ভালো বলছিল বলে অজয়ের এটা সহ্য হচ্ছিল না। সে তাকে খুবই হিংসা করতে থাকে। তার মনে হতে থাকে সবকিছু আরিয়া তার থেকে ছিনিয়ে নিয়েছে। সেদিন গাড়ি নিয়ে যাওয়ার সময় বৃষ্টির মধ্যে একটা মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটাকে দেখে তার ভীষণ ভালো লাগে। মেয়েটা লিফট চাইলে সে এবার তাকে গাড়িতে উঠিয়ে নেয় আর তাকে নিয়ে যাওয়ার সময় কথায় কথায় জানতে পারে তার নাম হচ্ছে গীতা। এবার সে তাকে নামিয়ে দিয়ে বলে, আই লাভ গীতা। তখনই সে দেখে আরিয়া পিছনেই বসে আছে আর সে তাকে বলে, আরে আমাদের দুজনের চয়েস তো একই, আমিও তো তাকে লাভ করা শুরু করেছি। এটা শুনে অজয় রাগ করে। তখন আরিয়া একটা কয়েন বের করে। টচ করতে গেলে অজয় বলে, আমি করব। কয়েনটা নিয়ে সে টচ করে। তখন অজয় চিটিং করে সে টচটা জিতে যায়। সে বলে, আমি জিতেছি, গীতা আমার। তখন আরিয়া বলে, না, গীতা আমার, ভুলে গেলে আমাদের বন্ধুত্বের কথা, তুই জিতলে সেটা আমার আর আমি জিতলে সেটা তোর। সিন কাট হয়ে আসে অফিসে। এই মেয়েটা আরিয়াকে খুবই ভালোবাসে। তার ব্যাপারে অফিসের HR তাকে বুঝাতে থাকে। তখনই সেখানে গীতা এসে বলে, স্যার এখানে HR কে? HR বলে, দেখে কি মনে হয় এই অফিসের HR আমি, বিল গেটসের ল্যাংটা কালের বন্ধু। গীতা বলে, ও সত্যি? HR তার মোবাইলটা খুবই পছন্দ করে, তাই সব সময় সেটা পরিষ্কার করে রাখে। তিনি গীতাকে অফিস ঘুরিয়ে দেখায় এবং সবার প্রবলেমের ব্যাপারে বলে।
গীতা এইসব শুনে বলে তাহলে অফিসের সবারই প্রবলেম রয়েছে। এইচআর বলে না না, প্রবলেম ছাড়া এখানে একজন রয়েছে, সেইটা হচ্ছে মিস্টার আরিয়া, একদম পারফেক্ট তোমার টিম লিডার। এই মেয়েটা বলে সে অনেক হট সেক্সি, এমনকি তার কোনো দোষ নেই, সে একদম পারফেক্ট। তাদের মুখে এইসব শুনে গীতার তাকে দেখার ইচ্ছা করে। এবার সে আরিয়াকে পিছন থেকে দেখার চেষ্টা করছিল, তখনই একজন অ্যাকুরিয়াম ফেলে দিলে সে সেইটা ধরে ফেলে। তাকে দেখে সে বলে ঠিক আছে, দেখে তো পারফেক্টই মনে হচ্ছে। পরের দিন লিফটে করে যাওয়ার সময় আরিয়াও তার সাথে যাচ্ছিল। গীতা বলে হাই আমি গীতা, কিন্তু ভাই কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। গীতা বলে আমি শুনেছি তুমি কোনো মেয়ের দিকে তাকাও না। তখনই সে লক্ষ্য করে তার হাত কাঁপছে। সে বলে তুমি লিফট ভয় পাও তাই না, তুমিও পারফেক্ট নয়, তোমার মধ্যেও কোনো না কোনো কমতি আছে। এই কথা বলতেই ভাই তাকে কিস করে ফেলে। এবার সে চলে গেলে দিদি শুধু অবাক হয়ে চেয়ে থাকে। এবার ভিতরে এসে সেই মেয়েটাকে এসে বলে আরিয়া আমাকে কিস করেছে, কিন্তু তার কথা কোনোভাবেই সে বিশ্বাস করে না। সে মনে করে হয়তোবা আমার মতো সেও তাকে নিয়ে স্বপ্ন দেখছে। এই কথা সে এইচআরকেও বলে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না, কারণ সবাই জানতো আরিয়া একদম পারফেক্ট ম্যান, সে কোনো মেয়ের দিকে ভুলেও তাকায় না। তো এইচআর তার কথা বিশ্বাস করছিল না বলে সে খুবই রেগে যায়, আর সে রেগে গেলে হাতে থাকা ফোন ভেঙে ফেলে। তাই সে এইচআর এর ফোন নিয়ে এক ঝটকায় ভেঙে ফেলে। মোবাইল ভাঙাতে তার বুকে আঘাত লাগে। অজয় যখন জানতে পারে আরিয়া তাকে কিস করেছে, তখন সে আরিয়াকে এসে বলে তুই তাকে কিস কেন করলি। তখন আরিয়া রেগে গিয়ে তার মুখে বালিশ চেপে ধরে। একটু পর তাকে উঠিয়ে বলে এখন তোর কেমন ফিল হচ্ছে। সে বলে আমার দম বন্ধ হয়ে আসছিল। আরিয়া তাকে বলে আমি যদি তাকে কিস না করতাম তাহলে আমারও দম বন্ধ হয়ে আসছিল। পরের দিন আরিয়া দিদিকে একটা লাভ লেটার লেখে, সেইটা দিদি সবাইকে দেখাচ্ছিল। এইচআর সেইটা সবার সামনে পড়ে শোনায়, কিন্তু কেউই সেটা বিশ্বাস করে না। তাই তার হাতের লেখার সাথে ম্যাচ করানোর জন্য সবাই তার কাছে আসে, আর দেখে তার হাতের লেখার সাথেও এই লেখা ম্যাচ করে না। সবাই চলে গেলে দিদি তাকে বলে সাহস থাকলে নিজের হাত দিয়ে লিখে দেখা, অন্যকে দিয়ে কেন চিঠি লেখাস। তখনই আরিয়া বাম হাত দিয়ে লেখা শুরু করে। সে দেখে ভাই বাম হাত দিয়েও লিখতে পারে, মানে সে ওই চিঠি বাম হাত দিয়ে লিখেছিল। সে অনেক রাগ করে সেখান থেকে চলে আসে। তাদের এইসব আবার উপর থেকে অজয় দেখছিল। যাওয়ার সময় একটা লোক তাকে কারে বসতে বলে, কারণ সে নতুন কার কিনেছে। সে কারে বসতে চায় না, আরিয়াকে দেখতে পেয়ে কারের ভিতরে ওঠে। যাওয়ার সময় লোকটা বলে গীতাজি আপনি আরিয়ার নাম কেন নিয়েছেন, বলবেন ওই চিঠি আমি লিখেছি, তাহলে আমি কবুল করতাম। একটু পর গীতা নেমে গেলে সেই লোকটা সেখানে একটা কার দেখতে পায়। সেই কারটা এই কাপড় দিয়ে ঢাকা ছিল। লোকটা যখন যাচ্ছিল সেই কারও তাকে ফলো করছিল। তাই সে নেমে এসে চেক করতে যাবে, তখন সেই কারটা তাকে ধাওয়া করতে থাকে। সেই লোকটা দৌড়ে এসে তার কারে উঠবে, দেখে তার কার এখানে আর নেই। সেদিন অফিসের একটা পার্টিতে সবাই মালটাল খাচ্ছিল, কিন্তু আরিয়া কিছুই খেতে পারছিল না। গীতা তখন লক্ষ্য করে আরিয়া একটা মদের বোতল লুকিয়ে বাথরুমে নিয়ে আসে। সেও তার পিছন পিছন এসে তাকে ভিডিও করতে থাকে। দেখে সে এখানে এসে গলা ডুবে মাল খাচ্ছিল। শুধু তাই নয়, সে মালটাল খেয়ে তিতুল খায় যাতে কেউ বুঝতে না পারে। এমনকি ব্যাগ থেকে একটা ছোট ব্রাশ বের করে, সেটা দিয়ে দাঁত মাজে। গীতা ভিডিও করে আবারও ফিরে আসছিল, তখন একটা ছেলে তাকে টাচ করে। তাই সে অনেক রেগে যায় এবং তাকে বলে তুই টাচ কেন করলি। সে রেগে গিয়ে তার সেই ফোনটা ভেঙে ফেলে। আর এখানে এসে বসলে সেই ছেলেগুলো এসে তাকে বিরক্ত করতে থাকে আর তার সাথে বাজে ব্যবহার করতে থাকে। আরিয়া এটা দেখে খুবই রেগে যায় এবং তার ডায়েরিতে সেটা লিখে রাখে। একটু পর সেই ছেলেগুলো যখন যাচ্ছিল, তখন সেদিনে সেই কারটা সেখানে আসে আর তাদের সবাইকে কার দিয়ে একে একে মারতে থাকে। এরপর সে গাড়ি থেকে নেমে লুকিয়ে লুকিয়ে তাদেরকে মারতে থাকে। সবাইকে মেরে সে গাড়ি আবারও এখানে রেখে দেয়। সেদিন আরিয়া দেখে একটা কাকু তাকে তার গাড়িতে লিফট দিচ্ছে, তাই সে সেই লোকটার গাড়িটাও ভেঙে ফেলে। গীতা এসবের জন্য ব্যাগ ট্যাগ নিয়ে তার কাছে আসে আর তাকে বলে অনেক হয়েছে আর নয়, তুমি কাল যার গাড়িটা ভেঙে ফেলেছো সে কে ছিল জানো, আমার বাড়িওয়ালা। এখন তোমার জন্য তিনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমি কি করব, কোথায় যাব এখন। তখনই সেখানে একটা ব্রোকার চলে আসে। আসলে তার সাথে আরিয়াই কন্ট্যাক্ট করেছিল। তিনি তাকে বাসা ভাড়ার কথা বলে যে বাসায় নিয়ে যায়, সেটা আর কারণে আরিয়ারই বাসা ছিল, কিন্তু গীতা এটা কোনোভাবেই জানে না। সে বাসা পেয়ে তো খুব খুশি, বাসা অনেক পছন্দ হয়েছে। সে রাতের বেলা নিজের মতো করে রান্না করছিল, তখনই কারেন্ট চলে যায়। সে তো মোমবাতি খুঁজতে থাকে কিন্তু পাচ্ছিল না। তখনই আরিয়া তাকে মেসেজ করে বলে দেয় যে মোমবাতি কোথায় রাখা আছে। দিদি সেইখানে গিয়ে দেখে সত্যি সেইখানে মোমবাতি আছে। সে এবার মোমবাতিটা জ্বালিয়ে অনেক ভয় পাচ্ছিল। তখন আরিয়া আবার তাকে মেসেজ করে বলে দুধ গরম হয়ে পড়ে যাচ্ছে। এইটা শুনে সে দৌড়ে গিয়ে চুলা বন্ধ করে। তখনই কারেন্টও আসে। এবার দিদি ওয়াশরুমে গিয়ে তার জামাটা খুলছিল, তখন ভাই আবারও তাকে মেসেজ করে যে দরজাটা বন্ধ করো। সে দরজাটা বন্ধ করে দেয়। এরপর সে এখানে বসে ভাবতে থাকে যে আমার সাথে এসব কি হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি আমার সামনে আছো, কিন্তু এটা মনে হয় আমার চোখের ভুল। সে তাকে ডিম দিলে সে এবার ডিমটা খেয়ে ফেলে। তখনই সেদিকে তাকিয়ে দেখে ভাই আর সেখানে নেই। পরের দিন অফিসে এসে এইচআরকে সে বলতে থাকে যে আরিয়া আমার বাসায় এসে আমার ডিমটা খেয়ে হঠাৎই গায়েব হয়ে গিয়েছে। এটা শুনে এইচআর বলে তাহলে তুমি কি বলতে চাচ্ছ, সে কি ডিম চুরি করতে এসেছিল? এটা কখনোই হতে পারে না, এটা তোমার হ্যালুসিনেশন। দিদি এবার সেখান থেকে
থেকে বাসায় আসতেই দেখতে পাই ভিতরে বসে আরিয়া মাল খাচ্ছে। ভাই বলে তুমি যেহেতু সব জানো তাই আমি এখানে খাওয়াটাই সেফ মনে করলাম। সে বলে আরে খাও, সমস্যা নেই, তোমার জন্য আমি ডিম এনে দিচ্ছি। এই বলে সে গিয়ে হাফ বয়েল করে ডিম এনে দেয়। ভাই ডিম পেয়ে সেটা খেয়ে দিয়ে ঘুম পেলে সেইখানেই শুয়ে পড়ে। আর গীতা এটাই চাচ্ছিল, কারণ সে তখন তার অফিসের লোকজনকে ফোন করে আর তাদের সবাইকে এক্ষুনি এখানে আসতে বলে। একটু পর তারা সবাই সেইখানে এসে দেখে আরিয়া সেইখানে শুয়ে আছে। গীতা বলে কি হলো, তাকে দেখে এখন আপনাদের কি হ্যালুসিনেশন হচ্ছে নাকি? দেখুন আপনাদের মিস্টার পারফেক্ট সে এসব খায়। তখন HR এসে আরিয়াকে ডাক দেয়। আরিয়া ঘুম থেকে উঠলে তাকে বলে তোমার রুমে গীতা কেন? এইটা শুনে সেখানকার সবাই হাসতে থাকে, মানে কেউই তার কথা বিশ্বাসই করে না। তখন গীতা রাগ করে রুমের ভিতরে আসলে আরিয়াও তার পিছনে আসে আর তাকে প্রপোজ করে দেয়। সে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যদি সবার সামনে গিয়ে তোমার দোষগুলো কবুল করে নাও তাহলে আমি ভেবে দেখতে পারি। সে উপায় না পেয়ে এবার সবার সামনে এসে তার দোষগুলো কবুল করতে থাকে। সে বলে আমি মদ সিগারেট সবই খাই আর আমি এইসব কবুল করে নিচ্ছি এটার একটাই কারণ আমি গীতাকে ভালোবাসি। তাকে দেখে গীতা আরিয়ার থেকে ফুলটা নিয়ে অজয়কে গিয়ে দেয় আর তাকে তার সামনে প্রপোজ করে। এটা দেখে আরিয়া তো অনেক কষ্ট পায়। এবার কারে করে যাওয়ার সময় গীতা বলে আমি তাকে দেখানোর জন্য তোমাকে প্রপোজ করেছি, এতে কিছু মনে করো না, ঠিক আছে? গীতা আরও বলে আমি এটা এই জন্য করেছি কারণ সে তোমার বন্ধু, নয়তো এটা যদি আমি অন্য কাউকে প্রপোজ করতাম তাহলে সে তাকে মেরেই ফেলতো। অজয় বলে সে কিন্তু আমাকেও মারতে পারে কারণ সে জানে আমিও তোমাকে চাই। এটা শুনে দিদি অবাক হয়ে চেয়ে থাকে। পরের সিনে আমরা দেখি অজয় গাড়িটা এখানে রাখছিল, তখন পিছন থেকে সেই গাড়িটা এসে মেরে দেয় আর সেই কারটা এদিকে আসলে আমরা দেখি সেই কাজটা আর কেউ নয়, অজয় নিজেই করেছে। পরের সিনে আমরা দেখি অজয় ভান করে হাসপাতালে ভর্তি হয়েছে। তার এইসব দেখে গীতা মনে করে আরিয়া এইসব করেছে এবং সেই তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তাই এবার যখনই সেখানে আরিয়া আসে সে তাকে মারে এক থাপ্পড় আর বলে তুমি তোমার নিজের বন্ধুকে মেরে ফেলতে চেয়েছিলে, আমি শুধু দেখানোর জন্য তাকে প্রপোজ করেছিলাম, এবার আমি সত্যি সত্যি তাকে প্রপোজ করব। এই বলে আবারও তাকে প্রপোজ করে। এসবের জন্য আরিয়া রাগ করে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই সে যেন রাগ করে কিছু করে না ফেলে এই ভয়ে অজয় তার পিছনে যেতে থাকে। দেখা যায় সে একটা পাহাড়ের উঁচু জায়গায় এসেছে। অজয় সেখানে আসলে সে তাকে বলতে থাকে এটা কিভাবে হলো অজয়, কিন্তু সে তাকে উল্টাপাল্টা বোঝাতে থাকে। সে বলে এটা কিভাবে হলো সেটা শুধু আমি জানতে চাই, এখনই বল। অজয় এবার রেগে গিয়ে বলে এসব আমি করেছি, আমি গীতাকে আমার করে নিতে প্ল্যান করে এসব করেছি, কারণ তুই যখনই তাকে কিছু করতি তখনই সে আমার কাছে এসে কান্না করত, আমি তাকে বুঝিয়ে বন্ধুর মতো সান্ত্বনা দিতাম। এইসব শুনে আরিয়া রেগে গিয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর হাসতে থাকে, বলে তুই 2 দিনের ওই মেয়ের জন্য আমাকে ধোকা দিলি, এর মানে তুই সত্যি তাকে ভালোবাসিস ইয়ার। তখনই গীতাও সেখানে আসে। আরিয়া বলে সে তো তোকে প্রপোজ করেছে কিন্তু তুই তাকে প্রপোজ করেছিস, এই নে ফুল নে, তাকে গিয়ে প্রপোজ কর। সে ফুল নিয়ে যাবে তাকে আবার আটকায়, বলে শেষবারের মতো আরেকবার তাকে দেখে নেই ইয়ার। এই বলে সে তাকে শেষবারের মতো আবারও দেখে নেয়। এবার অজয় ফুল নিয়ে এসে তাকে প্রপোজ করবে, তখনই এদিকে আরিয়া ফোন নিয়ে ভান করতে থাকে। সে বলে কি হয়েছে, এক্ষুনি যেতে হবে? ও মাই গড। তার এইসব শুনে তারা তার কাছে আসে। এরা জানতে চায় কি হয়েছে। তখন আরিয়া বলে অঞ্জলি নামে সেই মেয়েটা আমাকে না পেয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার চেষ্টা করেছে, এখন সে হাসপাতালে আছে, 24 ঘন্টার মধ্যে নাকি সে মারা যাবে। এটা শুনে তারা সবাই সেখান থেকে চলে আসে। সিন কাট হলে আমরা দেখি ভাই এখানে বসে মাল খাচ্ছে। তখনই সেখানে অজয় এবং গীতাও চলে আসে। সে বলে কি রে, তুই না বললি অঞ্জলি হাসপাতালে, কিন্তু সে তো এখানে। তখন আরিয়া বলে আরে ভাই গীতাকে তুই আমার থেকে নিয়ে নিলি, তাই আমি মিথ্যা কথা বলে একটু কান্না করছিলাম। সিন কাট হলে পরের দিন যখন গীতা অফিসে আসে দেখতে পায় তার গ্রাম থেকে একটা লোক এসেছে এবং সে তাকে বলে যায় তার বাবা নাকি তার বিয়ে ঠিক করেছে। এই কথাটাই সে এখানে এসে অজয়কে বলছিল। তখনই সেখানে আরিয়া আসে। আরিয়া এইসব শুনে গীতার ফোন নিয়ে ডাইরেক্ট তার বাবাকে ফোন করে আর বলে আপনার মেয়ের বিয়ে হলে আমার বন্ধুর সাথেই হবে, কারণ সে তাকে ভালোবাসে। এবার পরের দিন তারা বিয়ে করার জন্য যখন একটা মন্দিরে আসে তখন গীতা অজয়কে ফোন করে জানায় তার বাবা নাকি কাল রাতে তার গ্রামে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। আরিয়া তো এটা শুনে হাসতে থাকে। তারা এবার সেখান থেকে বাসায় আসলে অজয় তার গ্রামে যাওয়ার জন্য রেডি হতে থাকে, কিন্তু আরিয়া তাকে কোনোভাবেই যেতে দিতে চায় না, কারণ সে গেলে সেইখানকার লোকেরা তাকে কেটে রেখে দেবে। অজয় বলে তোর জন্য এইসব হয়েছে, এখন তুই গিয়ে নিয়ে আয় যা। তো এইটাই ফাইনাল হয়, আরিয়া সেই গ্রামে গিয়ে তার বিয়ে ভেঙে তাকে নিয়ে আসবে। এবার সে যখন সেই গ্রামে পৌঁছায় তখন সে দেখতে পায় সেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে। সেই বোমার ধোঁয়ার মধ্যে থেকে একটা হাত কাটা লোক বেরিয়ে আসে তাকে নেওয়ার জন্য। সে তার ব্যাগ নিয়ে তাকে সাথে করে গীতার বাসায় আসে। আরিয়া সেইখানে আসতে অনেকগুলো লোককে দেখতে পায়। সে এবার আস্তে আস্তে গীতার বাবার সামনে আসে তার সাথে কথা বলার জন্য। কাকু বলে এই তুমি কে? তখন আরিয়া বলে আঙ্কেল আমি গীতাকে ভালোবাসি। এ কথা শুনতেই সেখানকার সবাই তার গলায় ছুরি ধরে। সে বলে আরে ভাই আমাকে কথা বলতে দাও। তখন কাকু বলে দাঁড়াও, তাকে বলতে দাও। সে বলে আমি বলেছি আমি তাকে ভালোবাসি, কিন্তু সে তো আমাকে ভালোবাসে না। আমি এখানে আসার আগে আপনার নামে অনেক ভালো ভালো কথা শুনেছি, তাই আর আপনার সামনে মিথ্যা কথা বলতে পারলাম না, কিন্তু আপনার এই লোকেরা তো আমাকে মেরেই ফেলছিল। আমি শুনেছি আপনার দুশ্মনের ছেলের সাথে গীতার বিয়ে দিচ্ছেন,
যাতে আপনাদের দুশ্মনী বন্ধুত্বে পরিণত হয়, কিন্তু এদেরকে হাতিয়ার নিয়ে এই অবস্থায় দেখে আমার মনে হয় না এই বিয়েটা সম্পূর্ণ হবে, তাই আমি এখন আসি। এই বলে সে চলে যাচ্ছিল, তখনই কাকু তাকে ডাক দেয়, বলে এই ছেলেটা ঠিক কথা বলেছে, আমরা যদি এভাবে হাতিয়ার নিয়ে থাকি তাহলে আমাদের দুশ্মনী কোনোভাবেই শেষ হবে না, তাই আমাদেরকে আগে হাতিয়ারটা ফেলে দিতে হবে। তার এইসব কথা শুনে আরিয়া হাসতে থাকে। তখন কাকু বলে, এই তুমি হাসছো কেন? তুমি ভাবছো গীতার হয়তো বিয়ে হবে না, কিন্তু আমরা এই বিয়েটা সম্পূর্ণ করেই ছাড়বো, আর তুমি এই বিয়েটা সম্পূর্ণ দেখে যাবে। এখন তুমি আমাদের মেহমান। এবার তাদের শত্রুরা তাদের সাথে দেখা করতে আসে, তাই তারা সবাই মিলে সেদিকে যাচ্ছিল। তখন আরিয়া ইচ্ছা করে এমন করে, এতে শত্রু পক্ষরা মনে করে হয়তোবা সে হাতিয়ার বের করছে, তাই তারাও সঙ্গে সঙ্গে সবাই হাতিয়ার বের করে। কাকু বলে, এইসব কি সিং? এই কাকুর ছেলের সঙ্গেই গীতার বিয়ে ঠিক করেছে, যাতে তাদের শত্রুতা বন্ধুত্বে পরিণত হয় এই জন্য। তখন তিনি বলে, বিয়েতে এইসব হাতিয়ার কেন নিয়ে এসেছি এইটাই ভাবছো তো? কারণ আমরা সবাই আত্মসমর্পণ করতে এসেছি। এবার সবাই যখন তাদের সাথে মোলাকাত করতে থাকে তখন সবাই তাদেরকে চেক করছিল যে তাদের কাছেও হাতিয়ার আছে কিনা। মানে শত্রু বলে কথা, একেবারেই তো বিশ্বাস করা যায় না। এরপরে সিনে আমরা দেখি অজয় এসে গীতার ছোটবেলার জিনিসগুলো দেখতে থাকে, আর সেগুলো সে ক্যামেরা দিয়ে ভিডিও করছিল। তখনই সেখানে গীতা এসে তার এইসব দেখে রেগে গেলে আরিয়া তাকে বলে অজয় এইসব তাকে শুট করতে বলেছে। তখন গীতা বলে, আমি জানি সে এসব করতে বলেনি, কারণ আমার তার সাথে কথা হয়েছে। আসলে সে আমাকে ওইভাবে ভালোই বাসে না, নয়তো সে আমাকে নিতে তোমাকে এখানে পাঠাতো না, সে নিজে এসে আমাকে নিয়ে যেত। আরিয়া তাকে অনেক বোঝায় যে সে কাজে ব্যস্ত, এই জন্য আমাকে পাঠিয়েছে। সিন কাট হলে পরে সিন আমরা দেখি আরিয়া একটা কুকুর নিয়ে খেলা করছে, মানে সেই কুকুরটাকে ঘুম পাড়ানোর ট্রেনিং দিচ্ছে। পরের দিনই বিয়ে শুরু হলে সবাই যখন খেতে বসে তখন সেইখানকার লোকেরা সেই কুকুরকে আগে খাবার খাওয়ায়, এটা বোঝার জন্য যে খাবারে কোনো বিষ আছে কিনা। যখন দেখেন না কুকুরটা ঠিকঠাকই আছে তখন সবাই খাওয়া শুরু করে। এদিকে আরিয়া তখন ভিডিও করতে করতে সেই কুকুরটাকে ইশারা করে, তখনই সেই কুকুরটা এইভাবে ঘুমিয়ে পড়ে। এটা দেখে এই লোকটা চিৎকার দিয়ে বলে, কেউ খেয়েও না, এই খাবারে বিষ আছে। সবাই হইচই করা শুরু করে দেয়, সেখানে হাঙ্গামা শুরু করে। তখনই সেখানে ঠাকুর সাহেব অর্থাৎ গীতার বাবা সেখানে আসে আর বলে, কি হয়েছে, আপনারা এমন করছেন কেন? তখন এই কাকু বলে, আমাদের সাথে লড়াই করার হিম্মত কমে গেছে, আমাদেরকে বিষ দিয়ে মারতে চাও? দেখো এই কুকুরটা খাবার খেয়ে মারা গেছে। কাকু তার লোকের দিকে তাকালে তারা ইশারা করে, আমরা কোনোভাবে এটা করিনি। কাকু বলে, না না, হয়তো বা কোনো ভুল হচ্ছে, আমরা কেন বিষ মিশাবো? তখন তারা সেই কুকুরের খাবার এনে তাকে দেয় আর সেইটা খেয়ে প্রমাণ করতে বলে। কাকু সবার সামনে সেই কুকুরের খাবারটাই খায়, কারণ তাকে প্রমাণ করতে হবে এই খাবারে বিষ নেই। তো খাবারটা খাওয়ার পরও যখন কাকুর কিছু হলো না তখন দেখে কুকুরটাও সেখানে নেই। কোথায় গেল দেখে কুকুরটা উঠে ওই দিকে চলে গিয়েছে। তখন এই কাকু বলে, আপনি হয়তো ঠিক কথা বলেছিলেন, আমাদেরই ভুল হয়েছে, আপনিও বেঁচে আছেন, কুকুরও বেঁচে আছে, সব ঠিক হয়ে গেছে, যাও যাও সবাই খাবার খাও। তখন আবার এই কাকু বলে, না সিং সাহেব, আমি আর আমার মেয়ের সাথে এই বিয়েটা দিতে পারবো না, ভরসা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না। শেষমেশ আমি তোমার আসল রূপটা দেখতে পেয়েছি, এখন তোমরা সবাই এখান থেকে যেতে পারো। এবার এরা বলে, আমরা জানতাম এমনটা হবে, তাই এখানে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম। এই বলে তারা সবাই তাদের হাতিয়ার বের করে তাদের গলায় ধরে, আর এদিকে তার ছেলে গীতার গলায় ছুরি ধরে। এবার সবাই মিলে গীতাকে সেইখান থেকে উঠিয়ে নিয়ে আসে। তারা বাসে করে যাচ্ছিল, তখনই পিছনে দেখে সেইখানে আরিয়া বসে আছে। এখানে অনেক ফাইট হয়, সে সবাইকে মেরে গীতাকে আবারও নিয়ে আসে। এবার সেইখানকার সবাই মিলে তাকে নিয়ে সমালোচনা করতে থাকে। দাদি বলে, এখন মেয়েটার কি হবে, কে করবে এই মেয়েটাকে বিয়ে, আর গ্রামবাসীরাই বা কি বলবে? তখনই তিনি সামনে আরিয়াকে দেখতে পেয়ে ডাক দেয়। সে সামনে আসলে তাকে বলে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? এইটা শুনে সে এক কথায় রাজি হয়ে যায়। গীতা তো ভাবতে থাকে, হাই হাই এটা কি হয়ে গেল। মণ্ডপে বসলে ওদিক থেকে অজয় তাকে ফোন করে, কিন্তু সে ফোনটা রিসিভই করে না। এবার পরের দিন ভোরবেলা দাদি দেখে গীতাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তিনি কাকুকে জানালে তারা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখি অজয় তাদের ব্যাপারে জানতে পেরে সেই গ্রামে এসেছে। আরিয়া সেইখানে আসতেই সে তার উপরে খুবই রেগে যায়, বলে, তুই বিয়ে কেন করলি তাকে? তখন আরিয়া তাকে অনেক বোঝায় যে এছাড়া আর কোনো উপায় ছিল না। এবার সে তাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে, কারণ যে কোনো মুহূর্তেই কাকু এখানে চলে আসতে পারে। সে এবার দুজনকে স্টেশনে রেখে আবারও ফিরে আসে। তখনই দাদি এসে বলে, বেটা গীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া গেলে যে আমার ছেলের নাম্বারে ফোন করো। এবার সে সেইটা নিয়ে ভিতরে এসে এইখানে বসে সব ভাবতে থাকে। সে গীতার জন্য অনেক মন খারাপ করে, সে এখন কি করবে বুঝতে পারছিল না। বারবার করেই তার সেই বিয়ের কথাগুলো মনে পড়ছিল, তাই সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে কাকুকে ফোন করে বলে গীতা স্টেশনের দিকে গিয়েছে। সে এবার ফোনটা রেখে সিগারেটটা ধরাতে যাবে, তখনই তার অজয়ের কথা মনে পড়ে। এবার সে তাড়াতাড়ি করে সেও গাড়ি নিয়ে স্টেশনে আসে। এসেই দেখে অজয়কে মারার জন্য লোকেরা ধাওয়া করছিল। সে তাকে বাঁচানোর জন্য দৌড়ে এসে তাদেরকে আটকায় আর তাকে মারতে নিষেধ করে। কাকু সেইখানে আসলে সে কাকুকে বলে, বাউজি সে আমার বন্ধু অজয়, সে আমার জন্য এখানে এসেছিল, আর তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য গীতা স্টেশনে এসেছিল। তার এইসব কথা শুনে বাউজি তার কথাগুলো বিশ্বাস করে আর তাকে ছেড়ে দেয়। এবার সে তাদেরকে নিয়ে আবারও
আবারও বাসায় চলে আসে। এবার অজয় বলে আচ্ছা আমরা যে স্টেশনে আছি সেটা এই লোকেরা কিভাবে জানতে পারলো? আরিয়া বলে আমি বলেছি ইয়ার। এইটা শুনতেই তার বিষম ওঠে। আরিয়া বলে এমনটা আর কখনোই হবে না ইয়ার, আমি আসলে ভুলেতে বলে ফেলেছি, আর আমাদের প্ল্যানই ভুল ছিল। আমরা তিনজনে মিলে প্রথমে মুম্বাই যাব, সেইখান থেকে তোরা বিদেশ চলে যাস। এবার কাকু আরিয়াকে একটা খেলা খেলার জন্য ডাকে। আরিয়া সেইখানে রেডি হয়ে আসলে গীতা সেই খেলাটা খেলতে চাইছিল না। তো আরিয়া তাকে ফোন করে ফোনটা কানে ধরে তাকে বোঝায় যে এটা খেললে আমাদেরই ভালো হবে। এবার এসব ভেবে গীতা যখন হাসি মুখে খেলে তখন অজয়ের খুবই খারাপ লাগে। রাতের বেলা তারা এখান থেকে চলে যাওয়ার জন্য বের হয়। তখন আরিয়া কাকুর কাছে এসে বলে বাউজি আমাদেরকে যেতে হবে। কাকু বলে আরে আজ কিভাবে যাবে, আজ তো তোমার সোহাগ রাত। আরিয়া বলে একটু দাঁড়ান বাউজি, এ বলে অজয়কে সেখানে নিয়ে আসে আর বলে ওই কথাটা আবার বলুন। কাকু বলে আরে বেটা বিয়ের পর আজকেই প্রথম রাত, আজকে কিভাবে যাবে, আজকে যেতে পারবে না তো কি আর করার। এবার আরিয়া যখন বাসর ঘরে ছিল সেদিক দিয়ে অজয় যাওয়ার সময় তাকে টেনে নেয় আর তাকে বলে এখন আমাদের কি হবে, কিছু কি প্ল্যান করলি? অজয় বলে না ইয়ার। আরিয়া বলে আরে এখন আমি কি করব, আজ আমার সোহাগ রাত, এখানে আসার পর থেকেই মনে হচ্ছিল গীতা আমার, আর এখন তো আমাদের বিয়েও হয়েছে। অজয়কে বলে এই অজয় তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে তুই কি করতি? সে বলে আমি গীতাকে স্যাক্রিফাইস করে দিতাম। আরিয়া বলে তো কর না ইয়ার। তখন আবার তার কথা ভেবে বলে আরে না না ইয়ার, আমি পাগল হয়ে গেছি, কি না কি বলছি। তার এইসব শুনে অজয় রাগ করে বেরিয়ে আসে কূপে ঝাঁপ দেওয়ার জন্য। তখন আরিয়া তাকে আটকিয়ে বলে আচ্ছা ঠিক আছে আমরা টচ করি। এবার সে টচ করলে আবারও আরিয়া জিতে আর সে বলে আচ্ছা ঠিক আছে ইয়ার, এখন থেকে গীতা তোর, আর কাল সকালে আমরা মুম্বাই চলে যাব। এই বলে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন শত্রুপক্ষরা জানতে পারে গীতারা আজকে মুম্বাই চলে যাচ্ছে, তাই তারা সবাই মিলে গাড়ি নিয়ে স্টেশনের দিকে আসতে থাকে। এদিকে আমরা দেখি আরিয়ারও স্টেশনে এসেছে। তারা এবার ট্রেনে উঠে ট্রেন যখন চলতে শুরু করে তখন আরিয়া লক্ষ্য করে অজয় সেখানে নেই। সে রতনকে বলে রতন ভাইয়া অজয়কে দেখছি না, সে মনে হয় আসেনি। তখন কাকু বলে সে চলে আসবে দামাজি, তুমি বেটিকে নিয়ে চলে যাও, আর তুমি তোমার ডায়েরিটা ভুলে গিয়েছিলে। এই বলে সে তাকে তার ডায়েরি দেয়। আর অজয় যেহেতু ডায়েরিতে সব লিখে রেখেছিল তাই কাকু এসব পড়ে বুঝতে পেরে অজয়কে যেতে দিচ্ছে না। ট্রেন চলছিল, এদিকে গীতা তো প্রচন্ড রেগে যায়। সে কান্না করতে করতে বলতে থাকে বাবা তাকে মেরে ফেলবে। আরিয়া তাকে মারে এক থাপ্পড়, বলে তোর কি মনে হয় অজয়ের জন্য আমার টেনশন হচ্ছে না? আরে তুই হলি কাল পরশু দিনের মেয়ে আর সে আমার ছোটবেলার বন্ধু, তোর থেকে 1000 গুণ তাকে আমি বেশি ভালোবাসি। আরিয়া এবার চেন ধরে টান দিলে ট্রেন সেইখানেই থেমে যায় আর সে নেমে গীতাকে নিয়ে সোজা সেই শত্রুপক্ষের বাড়িতে চলে আসে। সে তাদের হাতে গীতাকে উঠিয়ে দিয়ে বলে এর বাবা আমার বন্ধুকে ধরে রেখেছে, তাকে ছেড়ে না দেওয়া পর্যন্ত একেও ছেড়ে দিবি না। কাকু বলে কিন্তু আমি কেন একে আটকিয়ে রেখে তোর বন্ধুকে বাঁচাবো? তখন ভাই বলে তোর ছেলে আমার কাছে রয়েছে, গীতার কিছু হলে তোর ছেলেকে মেরে ফেলবো। এই কথা বলে সে গীতাকে সেখানে রেখেই চলে আসে। রাতে আমরা দেখি আরিয়া তাকে ধরে এনে এখানে বেঁধে রেখেছে। সে যখন তার হাত খুলে দেয় তখন সে এসে তার গলায় ছুরি ধরে। সে বলে এই কি করছিস ইয়ার, আমরা দুজনেই গীতাকে চাই কিন্তু সে আমাকে চায় না ইয়ার। তার এই কথা শুনে এবার সে তাকে ছেড়ে দেয় আর তারা দুজনে এখানে বসে মাল খেতে থাকে। তো এবার মাল খেতে খেতে বড় ভাই বলে আমার দুঃখটা শুধু তুই বুঝতে পারবি ভাই, আমি ছোটবেলা থেকেই গীতাকে ভালোবাসতাম কিন্তু গীতা আমাকে নয় অন্যজনকে ভালোবাসে। তখন আরিয়া কান্না করতে করতে বলছিল গীতা শুধু তোর সাথে এমনটা করেনি ইয়ার, আমার সাথেও করেছে। সে যাকে ভালোবেসেছে সে আর কেউ নয় আমারই বন্ধু। এসব বলে সে কান্না করছিল বলে বড় ভাই তাকে সান্ত্বনা দেয়। পরের দিন দুই গ্যাংয়ের লোকেরা গাড়ি নিয়ে একটা খোলা মাঠে আসে। সেখানে আরিয়া এবং বড় ভাই সাইকেল নিয়ে আসছিল। দূর থেকে যখন তারা সবাইকে এখানে দেখতে পায় তখন বড় ভাই নিজেই তার মাথা পাথরে আঘাত করে আর আরিয়াকে বলে আমার গলায় ছুরি ধরো। এবার সে তার গলায় ছুরি ধরে এদিকে আসলে কাকু এটা দেখে তো খুবই ভয় পেয়ে যায়। আরিয়া বলে আমার বন্ধুকে ছাড়তে বল নয়তো এর গলা কেটে ফেলবো। তিনি এবার গীতার গলায় ছুরি ধরে তার বন্ধুকে ছেড়ে দিতে বলে। এবার আরিয়া তাকে একটা ঘুষি মেরে সেইখান থেকে দৌড়ে যেতে বলে। সে যখন দৌড়ে যাচ্ছিল তখন দুই দলের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। এই সুযোগে তারা একটা গাড়ি নিয়ে সেইখান থেকে পালিয়ে যেতে থাকে আর বড় ভাই নিজেই তাদেরকে সাহায্য করে। এইখানে এসে আরিয়াকে জড়িয়ে ধরে বলে তোর কথা আজীবন মনে থাকবে ছোট। এবার সে তাদেরকে গাড়ি নিয়ে চলে যেতে বললে তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। তখনই সেখানে কাকু এসে তার উপর চিল্লাতে থাকে যে তুই এটা কি করলি আর কেনই করলি? বড় ভাই বলে স্যাক্রিফাইস করলাম। এদিকে আমরা দেখি কাকু আরিয়াকে ফোন করে আর বলে শোনো জামাই, যাকে তুমি নিয়ে গিয়েছো সে শুধু আমাদের বেটি নয়, সে আমাদের এই ঘরের ইজ্জত। যদি তার কিছু হয় বা আমাদের ইজ্জতের যদি কিছু হয় তাহলে আমি তোমার গলা কেটে ফেলতেও দ্বিধাবোধ করব না। ফোন কেটে দিলে গীতা তার দিকে চেয়ে থাকে। তখন ভাই তাকে বলে জুলির ফোন ছিল, কিন্তু গীতা সব বুঝতে পেরে যায় যে কে তাকে ফোন করেছিল। একটু পর পৌঁছে আরিয়া যখন টিকিট আর পাসপোর্টের ব্যবস্থা করছিল গীতা তখন অবাক নজরে তাকে চেয়ে থেকে দেখছিল। আরিয়া তাদের কাছে এসে বলে কাল তোদের ফ্লাইট, 24 ঘন্টা সময় আছে, রুমের ভেতরেই থাকবি, বাইরে বের হবি না। তাদের জন্য তার এমন পরিশ্রম দেখে গীতার মনটা নরম হয়ে যায়। সে আরিয়াকে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এবার রাতের বেলা অজয় দিদিকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে কারণ ভোরবেলায় তারা এখান থেকে বেরিয়ে যেতে চায়।
চায়। সে বলে তোমার অ্যালার্ম দেওয়ার দরকার নেই, আমি তোমাকে ডেকে দেব, নয়তো সকালবেলা আরিয়া যদি জেগে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। দিদি বলে অজয়, তাকে এভাবে বিপদে রেখে আমরা চলে যাব? সে তো তোমার অনেক ভালো বন্ধু। এটা শুনতে অজয় বলে দরকার নেই এমন বন্ধুর। এই বলে সে সেখান থেকে চলে গেলে দিদি আরিয়ার রুমে আসে। তখনই সে দেখে সেখানে আরিয়া অনেকগুলো সিগারেট খাচ্ছে আর সেই সিগারেটের অর্ধেক অংশ একটা ডিব্বার মধ্যে জমা করছে। গীতা বলে এইসব কি আরিয়া, তুমি এমনটা করছো কেন? তখন ভাই বলে আসলে আমরা দুই বন্ধু মিলে একটা সিগারেটই শেয়ার করে খাই। অজয় কাল এখান থেকে চলে যাবে, তাই তার জন্য এইসব ব্যবস্থা করছি। এবার কথা বলতে বলতে ভাই অনেকটা ইমোশনাল হয়ে যায়। সে বলে কাল থেকে আমি পুরোপুরি একা হয়ে যাব, তুমিও চলে যাচ্ছ, অজয় আমাকে ছেড়ে চলে যাবে, আমার আর নিজের বলতে কেউ থাকলো না। কথা বলতে বলতে ভাই কয়েকটা ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে। তখন দিদি বলে আরে এসব কি খেলে? আরিয়া বলে ভয় পেও না, এসব ঘুমের ট্যাবলেট, যেন কাল সকালে তোমাদের সমস্যা না হয় এই কারণে আমি এটা খেয়ে নিলাম। এবার ভাই তাকে সেই ডিব্বাটা দিয়ে দিলে দিদি বলে আচ্ছা আমরা এখান থেকে যাবার পর তুমি এখানে কি করবে? ভাই বলে আমি আর কি করব, তুমি আমাকে মন থেকে ভালোবাসলে না, অজয় আমাকে বন্ধু মনে করে না, শুধুমাত্র বাউজি আমাকে নিজের জামাইয়ের মতো আদর করেছে। তোমরা এখান থেকে চলে যাবার পর আমি তার কাছে যাব এবং তিনি যেই শাস্তি দেয় আমি সেইটাই মাথা পেতে নেব। এটা শুনে দিদি বলে আরে সে তোমাকে মেরে ফেলবে পাগল। আরিয়া বলে তিনি যদি তার মেয়ের জন্য জান নিতে পারে তাহলে আমি আমার ওয়াইফের জন্য জীবন দিতে পারি। এটা শুনে গীতা তো অবাক হয়ে যায়। এবার ভাই সেখানে ঘুমিয়ে পড়লে দিদি সেখান থেকে চলে আসে। পরের দিন ভোরবেলা তারা বেরোচ্ছিল, তখন গীতা সেই সিগারেট গুলো তাকে দেয়। অজয় বলে আরে এসব কে দিল তোমায়? গীতা বলে আরিয়া দিয়েছে। তখন সে বলে আরে সে আবার সব জেনে যায়নি তো? গীতা বলে হ্যাঁ সে সবই জানে। সে বলে আরে তাড়াতাড়ি চল, আমাদেরকে এখনই যেতে হবে, নয়তো সে আবার বাউজিকে বলে দেবে, এখনই চলো এখান থেকে। এই বলে তাড়াহুড়ো করে সেইখান থেকে যেতে লাগলে তখনই সেখানে কাকুরা চলে আসে। তাদেরকে দেখে বলে দেখেছো আমি বলেছিলাম না সে বলে দেবে? গীতা বলে না সে বাউজিকে বলেনি। অজয় বলে তাহলে কে বলেছে? তখন গীতা বলে আমি বলেছি। এইটা শুনে সে তো অবাক। গীতা বলে হ্যাঁ আমরা চলে যাওয়ার পর আরিয়ার কি হবে? তাকে তো বাউজি পেলে মেরেই ফেলবে, এইটা আমাদের প্রবলেম, তাই আমরাই সলভ করব। কিন্তু না, সে তাকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সেখানে বাউজির লোকেরা এসে তাকে মারতে থাকে। এদিকে আরিয়া এখানে ঘুমিয়েছিল, তখন একটা মাছ লাফিয়ে তার মুখের উপর পড়লে সে জেগে যায় আর শব্দ শুনে দৌড়ে বাইরে এসে এই অবস্থা দেখে সে তাদেরকে মারতে থাকে আর বাউজিকে বলে বাউজি এর কোনো দোষ নেই, সব দোষ আমার। তখনই তার লোকেরা কোনো কথা না শুনে তাকে মারতেই যাবে। এদিকে আরিয়া গীতার গলায় ছুরি ধরে। সে বলে তাকে ছেড়ে দাও, নয়তো একে শেষ করে ফেলবো। কাকু বলে মার মার দেখি, আমি জানি তোর জীবনের থেকেও তুই তাকে বেশি ভালোবাসিস, তাই তুই তাকে মারতে পারবি না। আরিয়া বলে ঠিক বলেছেন বাউজি, কিন্তু আমি তো নিজেকে শেষ করে ফেলতে পারবো। এই বলে সে তার নিজের গলায় ছুরি ধরে। কাকু বলে এই তাকে ছেড়ে দে, নয়তো এই পাগল বন্ধুর জন্য নিজেকে শেষ করে ফেলবে। এবার তাকে ছেড়ে দিলে সে বলে এই আরিয়া তুই ওভাবেই থাক, ততক্ষণে আমি তাকে নিয়ে চলে যাই। এই বলে সে তাকে নিয়ে যাবে, কিন্তু গীতা যাচ্ছিল না। কাকু বলে দেখেছো এই তোমার আসল বন্ধুর পরিচয়, তার মতো বিশ্বাসঘাতক বন্ধুর জন্য তুমি তোমার জীবন দিতে চাও? এসব শুনে অজয় বলে এই বুড়ো এই মঙ্গলসূত্রের জন্যই তো এসব হচ্ছে তাই না, আমি এই মঙ্গলসূত্রটাই টেনে ছিঁড়ে ফেলবো। এই বলে সে টান দেবে, তখনই বাউজি একটা ছুরি নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়। ক্যামেরা আস্তে আস্তে নিচে এলে আমরা দেখতে পাই সেটা অজয় নয়, আরিয়ার পেটে ঢুকেছে। তার এই অবস্থা দেখে গীতা তো সেখানে কান্না করতে থাকে আর অজয় ভাবতে থাকে আমার জন্য সে জীবন দিচ্ছে, তাহলে সে আমাকে কতটা ভালোবাসে। আর এমন বন্ধুকে আমি বন্ধুই মনে করছিলাম না। সিন এখানেই কাট হয়ে আসে হাসপাতালে, আর এটা সেই সিন যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। এবার তাকে ভিতরে নিয়ে যাওয়া হলে তারা সবাই বাইরে অপেক্ষা করছিল। একটু পর অজয় ভিতরে গিয়ে তার পাশে বসে। তখন আরিয়া তাকে বলে আরে তোরা এখনই আমেরিকা যাসনি? অজয় বলে কি করে যাব, গীতা কোথাও যাবে না, বাহিরে বসে কান্না করছে তোর জন্য। আরিয়া বলে তাহলে এখন কি করবি? সে বলে আর কি, স্যাক্রিফাইস করতেই হবে, নয়তো তোর শ্বশুর আমাকে মেরেই ফেলবে। আরিয়া বলে আমি তাকে মানিয়ে নেব। অজয় বলে আরে তাকে কি মানাবি তুই? তাকে মানাতে পারলেও গীতাকে মানাতে পারবি না, কারণ গীতা বদলে গেছে। আর তুই শুধু গীতাকেই নয় আমাকেও বদলে দিয়েছিস। আমি জানতাম না তুই আমাকে এত চাস, কিন্তু গীতার ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছে। জীবন দিতে চলে এসেছিস আমার জন্য? হ্যাঁ এই প্রথমবার আমি বন্ধুত্ব কি এটা বুঝতে পেরেছি। এই বলে সে তার সাথে হাত মিলায় আর বলে চল যা হয়েছে সব ঠিক হয়ে যাবে, আমার ফ্রেন্ডশিপের কাছে ভালোবাসা দামি নয়, কারণ তোর প্রতি নারাজ হয়েই তো গীতা আমাকে আই লাভ ইউ বলেছিল। সে প্রথম থেকেই তোরই ছিল, কিন্তু সে এটা কবুল করবে না, তাই আমাকে সেই সত্যটা বলতেই হবে। তখন ভাই বলে না তুই কথা দিয়েছিলি তুই সত্যটা বলবি না। সে বলে এখানে দেখ আমার ডায়েরি রয়েছে, ডায়েরিটা বের করে লেখ অজয়কে সরি বলতে হবে। অজয় বলে কেন, কিন্তু আমাকে সরি বলবি কেন? তখনই ভাই অ্যাক্টিং করা শুরু করে দেয়। সে তো হয়রান হয়ে যায়, এই বাটনগুলো টিপলে তার আরো বেশি হয়। তখনই ডাক্তার ভেতরে এসে সব ঠিক করে বলে এই বাটনকে বন্ধ করেছিল তাকে কি মেরে ফেলতে চেয়েছিলেন? গীতা সেইখানে এসব শুনে রেগে মেগে এসে অজয়কে মারে এক থাপ্পড় আর ভাইয়ের কাছে এসে তার হাত ধরে তাকে আই লাভ ইউ বলে।
তখন আরিয়া তাকে এইভাবে সরি বললে সে হাসতে থাকে আর মুভিটা এখানেই শেষ হয়। তো আল্লু অর্জুনের আরো একটা অসাধারণ মুভি যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে এই মুভিটাও দেখে আসতে পারেন। কথা দিচ্ছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।